ওয়েলকাম টু মাই এডুকেশনাল ছায়া চ্যানেল। আজকে তোমাদের অনেক দিন পর ভিডিও করছি। এই ভিডিওটা তোমাদের হবে যে সমস্ত ছাত্র বা ছাত্রী চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য। আজকে তোমাদের টপিক হবে ভিটামিন। বোর্ডে আগে লিখে দিয়েছি তোমাদের ভিটামিন। এই টপিকটা তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন হয়ে থাকে, এসএসসি হোক, রেল হোক, ডাব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষায় হয়ে থাকে। তো আমরা এটা তিনটা ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। তো ভিডিওটা তিনটা বললাম এই কারণে যে ভিডিওটা পুরো ডিটেলসে আমরা দেখব, তাই না, খুঁটিনাটি সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো ভিটামিনটা চর্চা করার আগে ভিটামিনের কিছু জিনিস জেনে নিই। ভিটামিন কি? প্রশ্ন হতে পারে ভিটামিন কি? ভিটামিন হলো এক প্রকার মেটাবলিক রেট হিসাবে কাজ করে। কি বললাম? মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে। ভিটামিন একটা কি? মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে। 2 নাম্বার জিনিস আমাদেরকে জানতে হবে, এই ভিটামিন থিওরিটা কে দিয়েছিল? এই ভিটামিন থিওরিটা দিয়েছিল এফজি হপকিন্স। এই ভিটামিন থিওরিটার নাম দিয়েছিল এফজি হপকিন্স। আর ভিটামিনের নামকরণ করেছিল ভিটামিন এর নামকরণ অর্থাৎ টার্ম দিয়েছিল তোমাদের এফ সি ফঙ্ক। এই ভিটামিনের টার্মটা দিয়েছিল সি ফঙ্ক। তো রেগুলেটর প্রশ্ন হতে পারে, দাদা ভিটামিন বলছি, মেটাবলিক রেগুলেটরটা কি? মেটাবলিক রেগুলেটর হলো যে আমরা যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারকে পাচন করতে, পুষ্টি জোগাতে বা শোষণ প্রক্রিয়াটাকে চালাতে ভিটামিন আমাদের খুবই উপকারী কাজ, মানে এই হিসাবে কাজ করে থাকে। এর সাথে একটা কথা মনে রাখতে হবে, ভিটামিন একটি উপচিতি বিপাক। ভিটামিন কি? একটি ভিটামিন, আমি শুধু ভিট লিখলাম, ভিটামিন একটি উপচিতি বিপাক। পরীক্ষা প্রশ্ন হয়ে থাকবে ভিটামিন একটি কি? উপচিতি বিপাক। তো ভিটামিন আলোচনার ক্ষেত্রে বললাম ভিটামিন একটা মেটাবলিক রেগুলেটর হিসাবে কাজ করে। ভিটামিন থিওরি দিয়েছিল এফজি হপকিন্স। আর ভিটামিনের টার্মটা ইউজ করেছিল, শব্দটি ব্যবহার করেছিল এফসি ফঙ্ক। তো এইটুকু মনে রাখি। এখন দেখো, ভিটামিন দ্রব্যতা অনুসারে ভিটামিন দু প্রকার হয়ে থাকে। কি? দ্রাব্যতা অনুসারে ভিটামিন দুই প্রকার। ভিটামিন কয় প্রকার? দু প্রকার। একটা ভিটামিন, এক প্রকার ভিটামিন বলি আমরা জলে দ্রবীভূত আর একটা চর্বিতে দ্রবীভূত। কি বললাম? ভিটামিন দ্রব্যতা অনুসারে দু ধরনের হয়ে থাকে, একটা জলে দ্রবীভূত ভিটামিন আর একটা চর্বিতে দ্রবীভূত ভিটামিন। তো জলে কোন কোন ভিটামিন হয়ে থাকে? জলে দ্রবীভূত ভিটামিনের নামটা আমরা জেনে নিই। জলে দ্রবীভূত ভিটামিনের নাম বি অ্যান্ড সি। এই দুটো ভিটামিন জলে দ্রবীভূত অবস্থায় থাকে। আর চর্বিতে এ, ডি আর ই, কে, এই চারটা ভিটামিন চর্বিতে দ্রবীভূত হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখি জলে দ্রবীভূত ভিটামিনটা কি। পরীক্ষায় এখান থেকে এই বি অ্যান্ড সি থেকে পরীক্ষা অনেকবারই প্রশ্ন আসছে। আমরা খুব ডিটেলসে আলোচনা করব, দেখবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুব ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে। কি বললাম? জলে দ্রবীভূত ভিটামিন। আশা করি তোমরা এগুলা নোটস করবে। তো আমরা দেখব জলে দ্রবীভূত ভিটামিন। জলে দ্রবীভূত ভিটামিনের নাম কি বললাম? বি। জলে দ্রবীভূত বি অ্যান্ড সি।
এ বি এন সি ভিটামিন বা ভিটামিন বি এ সি জলে দ্রবীভূত। এটা কারা? জলে দ্রবীভূত, জল সলিউবল দ্রবীভূত ভিটামিন। ঠিক আছে, দেখো জলে দ্রবীভূত, এটা কি প্রশ্ন হতে পারে এখান থেকে, এই দুটো ভিটামিনের উৎস কি, বা এই ভিটামিন মানব শরীরে বা প্রাণীদেহে কোথায় সঞ্চিত থাকে। তোমাদের বলে দিই, বিএনসি এর মধ্যে ভিটামিন জলে দ্রবীভূতর মধ্যে কিছু পয়েন্টগুলো তোমরা নোট করে লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। এই ভিটামিন আমাদের প্রত্যেক দিনের খাবারে, মানে এই ভিটামিন আমি শুধু ভিট লিখলাম, এই ভিটামিন, আচ্ছা পুরো লিখে দিই, এই ভিটামিন আমাদের প্রত্যেক দিনের খাবারে, প্রত্যেকদিনের খাবারে রাখতে হয়। কেন? প্রশ্ন হতে পারে কেন প্রত্যেক দিনের খাবারে রাখতে হয়। কারণ আমাদের এই ভিটামিন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিভাবে বেরিয়ে যায়? আমাদের শরীর থেকে ভিটামিন জলে দ্রবীভূত, অর্থাৎ বি এবং সি এই ভিটামিন মূত্র ও ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কি বললাম? বেরিয়ে যায়। আবার বলছি, মাথায় রাখবে, এই ভিটামিন মূত্র ও ঘামের মাধ্যমে বেরিয়ে যায় বলে আমরা এই ভিটামিনটা কি আমরা আমাদের শরীরে স্টোর করতে পারি না। শরীরে কি স্টোর করে রাখতে পারি না। বোঝা গেল? তো ভিটামিনটা কি? এই ভিটামিন কি হবে? এই ভিটামিন আমাদের প্রত্যেক দিনের খাবারের মধ্যে থাকতে হয়, মানে খাবার, যে সমস্ত খাবার খাবো সেই খাবারের মধ্যে যেন ভিটামিন বি এন্ড সি আমাদের দরকার হয়। ঠিক আছে, আর বি এন্ড সি ভিটামিন কেন খেতে হয়? কারণ এই ভিটামিন আমাদের শরীরে আমরা স্টোর করতে পারি না। কেন করতে পারি না? কারণ মূত্র ও ঘামের মাধ্যমে, কি বললাম, মূত্র ও ঘামের মাধ্যমে আমরা শরীর থেকে বের করে দিই। পরীক্ষায় প্রশ্ন হয়, এসএসসির মধ্যে প্রশ্ন হয়, আমরা কোন ভিটামিন মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়? ভিটামিন বি। অপশনের মধ্যে দুটো থাকলে দুটো অ্যান্সার দিতে হবে, একটা থাকলে একটা দিতে হবে। তো এই সমস্ত জিনিস জানলাম আমরা ভিটামিন বি এন্ড সির সম্বন্ধে। ক্লিয়ার? আর এখানে ভিটামিন সি, দেখবে ভিটামিন সি কিন্তু শাকসবজির মধ্যেও পাওয়া যায়। উৎসটা আমরা যখন আলোচনা করবো স্টেপ বাই স্টেপ, তখন আমরা বলবো ভিটামিন সি কিন্তু আমাদের আয়রন, হ্যাঁ, লোহাকে গলাতে পারে। এবার এসএসসির মধ্যে একটা প্রশ্ন, সিজিএল এর মধ্যে একটা প্রশ্ন আসছিল যে কোন ভিটামিন, নিম্নলিখিত কোন ভিটামিন লোহাকে কাটতে পারে বা মরিচা ধরাতে পারে? অ্যান্সার কি হবে? ভিটামিন সি। তো এই ধরনের একটা প্রশ্ন ছিল। তো এটা মুছি, ভিটামিন বি এন্ড সি এটা জলে দ্রবীভূত। ঠিক আছে, আর ভিটামিন এ এন্ড ডি ই কে এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এই সমস্ত বললাম, তাহলে ভিটামিন এ এটা লিখিয়ে দিই, এখানে লিখে দিই, ভিটামিন মুছেই দিই, সুবিধা হবে তোমাদের দেখার জন্য। এখন বাকি হলো ভিটামিন কি? এ ডি ই কে। এই সমস্ত ভিটামিন কি? এরা ফ্যাটে দ্রবীভূত, চর্বিতে, ফ্যাট অর্থাৎ চর্বিতে দ্রবীভূত অবস্থা থাকে, ঠিক আছে, এটা কি? চর্বিতে দ্রবীভূত থাকে। তো ভিটামিন এ ডি ই কে কোথায় স্টোর হয় এই সম্বন্ধে আমরা জেনে নিই। ভিটামিন এ ডি কে, এই সমস্ত ভিটামিন মানব শরীরের কথায় যকৃতে বা লিভার বা যকৃতে স্টোর হয়ে থাকে, স্টোর করতে পারি আমরা, স্টোর হয়। পরীক্ষায় প্রশ্ন আসে ভিটামিন এ কোথায় জমা হয় বা কোথায় স্টোর হয়, ভিটামিন ডি কোথায় স্টোর হয়? কি হবে? ভিটামিন ডি এ ডি কে এটা আমাদের লিভারে সঞ্চিত হয়ে থাকে।
তো এইটুকু যে একটু বেসিক ইনফরমেশন ছিল, এই বেসিক ইনফরমেশন আমরা আলোচনা করলাম। এরপরে আমরা ডিটেলসে আসবো। বেসিক ইনফরমেশন আমাদের জানা দরকার, যেহেতু ওর ভিতর থেকে প্রশ্ন দিয়ে দেয়। তো ভিটামিন এ ডি ই কে এর সম্বন্ধে আলোচনা করবো। প্রথম পড়বো আমরা ভিটামিন এর সম্বন্ধে পড়বো। ভিটামিন এ কি? পড়ার আগে মাথায় রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম পড়তে হবে। কি পড়তে হবে ভিটামিন এর সম্বন্ধে? ভিটামিন এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম পড়তে হবে। রাসায়নিক নাম, ঠিক আছে? তোমাদের লেখাটা বোঝা যাচ্ছে হয়তো। রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। সবাই জানে সেটা, আমরা সবাই জানো রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। তো এর সম্বন্ধে আরো কি দাদা? এটা তো আমরাও জানি, অন্যান্য ইউটিউবের মধ্যেও পড়ায় ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, আমরা বইও পেয়ে থাকি। তো আর এর জিনিসটা কি? দেখো ভিটামিনের উৎস জানি। দেখো উৎস, ভিটামিনের উৎস কোথায় কোথায় পাওয়া যায় ভিটামিন, ঠিক আছে? ভিটামিনের উৎস কি, কোথায় কোথায় পাওয়া যায়? সবার প্রথমে গাজর। ভিটামিন সবজির মধ্যে যদি বলি, গাজরে কিন্তু সব থেকে বেশি ভিটামিন পাওয়া যায়। আর গাজর আমরা জানি দু ধরনের, একটা লাল টাইপের লাল গাজর, একটা তোমাদের কমলা গাজর। তো এটা এই জন্যই বললাম, কেন বললাম সেটা বুঝবে, লাল গাজর কমলা গাজর। তারপরে পেলাম আম, তার আপেল, আম আপেল, ঠিক আছে? সবুজ শাকসবজি, সবুজ শাক সবজি। এছাড়া কি আছে? কড মাছের তেল, কড মাছের তেল, কড মাছের তেল। কি বললাম? আম পেলাম, গাজর পেলাম, আপেল পেলাম, এছাড়া, ঠিক আছে? তো এইখানটার মধ্যে সব থেকে বেশি আমাদের পাওয়া যায়, ম্যাক্সিমাম সব থেকে বেশি আমাদের পাওয়া যায় এটা কি, গাজর থেকে পরীক্ষা প্রশ্ন হয়। তো এখান থেকে এক্সট্রা প্রশ্ন, দাদা আপনি তো বললেন একটু ডিটেলসে পড়ালেন, হ্যাঁ কি এখন গাজর সম্বন্ধে আমাদের পরীক্ষা হয়ে থাকে, এখন গাজর থেকে প্রশ্ন হয়। তো নোট করে রাখবে, তোমরা নোট করে লিখে রাখবে গাজরের লাল রঙের কারণ কি। গাজরের লাল রঙের কারণ, আর কি? গাজরের কমলা রঙের কারণ, কমলা বা নারঙ্গি যাকে আমরা বলি, কমলা রঙের কারণ কি, তাই না? এই দুটো প্রশ্ন হবে। তো এখানটা আমি মুসলাম জায়গা নাই বলে আমি এখানে লিখে দিচ্ছি, গাজরের লাল রঙের কারণ হলো অ্যান্থোসায়ানিন। কি বললাম? অ্যান্থোসায়ানিন। নামটা মনে রাখবে, কি বললাম? অ্যান্থোসায়ানিন। লাল রঙের কারণটা কি বললাম? অ্যান্থোসায়ানিন। কি বললাম? অ্যান্থোসায়ানিন, ঠিক আছে? গাজরের লাল রঙের কারণ হলো অ্যান্থোসায়ানিন। আরেকটা নোটস কি রাখবে? গাজরের কমলা রঙের কারণ, কমলা রঙের, গাজরের কমলা রং কেন হয়? গাজর কমলা রঙের কেন হয়? কমলা রঙের কারণ, ঠিক আছে? কমলা রঙের কারণ কি কারণে? কমলা রঙের কারণ হলো গাজরের মধ্যে ক্যারোটিন পাওয়া যায়। কি? ক্যারোটিন পাওয়া যায় না। এই প্রশ্নগুলো আমি এমনি লেখাচ্ছি না, নোটগুলো তোমাদের পরীক্ষায় এসেছি বলেই লেখাচ্ছি। কি বললাম? গাজরের লাল রঙের কারণ হলো অ্যান্থোসায়ানিন, গাজরের কমলা রঙের কারণ হলো ক্যারোটিন, ঠিক আছে? তো আরেকটা হলো কি, আপেলের যে লাল রং হয় পাকলে আপেল যে পাকলে যে লাল রং হয় আপেলের লাল রঙের কারণ তোমাদের হবে সেম যেটা উপরেটার মতো, কি? অ্যান্থোসায়ানিন, ঠিক আছে? আশা করি তোমরা এগুলা নোট করবে। আরো নোটসের মধ্যে আরো কিছু আছে, আমরা আরো কিছু লিখবো নোটসের মধ্যে। এটা প্রথমে উপরেরটা মুছি। এগুলা হলো
তোমাদের কোনো নোট একসাথে একটা ভিডিওর মধ্যে তোমরা পাবে না, এই জন্য বললাম একটু লেট হবে, কিন্তু আমরা ডিটেলসে পড়বো, মানে টপিক অনুযায়ী আমরা পড়বো। আরও দিয়েছিলাম আমি, আপেল দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম, আম দিয়েছিলাম। আম এটা ইম্পর্টেন্ট, আমের গবেষণা কেন্দ্র করা আছে, গবেষণা কেন্দ্র কোথায় আছে? লখনৌতে। আমের গবেষণা কেন্দ্র কোথায় আছে? লখনৌতে। কোথায়? লখনৌতে আছে। লখনৌতে, ঠিক আছে। বানানটা দেখবেন, বানানটা একটু ভুল হতেও পারে, তো যেটা বলছি লিখে রাখবেন, লখনৌ, ঠিক আছে। আমের গবেষণা কেন্দ্র কোথায় আছে? লখনৌ। আমের সাথে আমরা পড়েছিলাম শাক সবজি, একটা বলছিলাম না শাক সবজি, বা শাক সবজির অধ্যয়ন চাষ কি বলবো? শাক সবজির চাষকে কি বলবো? ঠিক আছে, একে বলবো আমরা ওলেরিকালচার। বলবো। শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার, ঠিক আছে। শাকসবজির চাষকে কি বলা হয় থাকে? ওলেরিকালচার। প্রচন্ড গরম। আর একটা বলছিলাম পেঁপে, তাই না? তোমাদের আরেকটা বলছিলাম পেঁপের হলুদ রঙের কারণ, পাকলে যে হলুদ হয় ভিতরে, হলুদ বা নারাঙ্গি যাকে আমরা বলে থাকি, নারাঙ্গি বলতে কমলা রঙের, পেঁপের কমলা রঙের কারণ বা হলুদের কারণ হলো, পেঁপের হলুদের কারণ হলো কেরিকা জেনথিন। কি বললাম? কেরিকা জেনথিন। পেঁপের হলুদ রঙের কারণ হলো কেরিকা জেনথিন। কি বললাম? পেঁপের হলুদ রঙের কারণ কেরিকা জেনথিন। আমের গবেষণা কেন্দ্র লখনৌতে আছে। শাকসবজির গবেষণাকে আমরা কি বলি? ওলেরিকালচার বলে থাকি। কি বললাম? শাকসবজির অধ্যয়ন বলবো না, চাষকে বলি ওলেরিকালচার। আর পেঁপের হলুদের কারণ হলো কেরিকা জেনথিন। কড মাছের তেল, ঠিক আছে। কড মাছের তেলেও কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মাছ যেহেতু বললাম, কড মাছের তেল থেকে, তেলের মধ্যে ভিটামিন আছে। কড মাছের যকৃৎ যে পাওয়া যায় কড মাছে, সেই যকৃৎ থেকেই কিন্তু তেলটা সংগ্রহ করা হয়ে থাকে। তো কড মাছে দেখো, মাছ যেহেতু বললাম, মাছ থেকেই একটু ইম্পর্টেন্ট দেখে না, মাছের যে বলি, মাছের অধ্যয়নকে বা মাছ চাষের পদ্ধতি কি বলবো? পিসিকালচার। আমরা সবাই জানি মাছ চাষের, হ্যাঁ না, মাছ চাষ পদ্ধতিকে পিসিকালচার বলি। কি বলি? পিসিকালচার। আরে পিসি, আমার পিসি তোমার পিসি, সেই পিসি না, পিসিকালচার। আচ্ছা, মাছ নিয়ে যে আমরা পড়াশোনা করি, সেই মাছের অধ্যয়নকে কি বলে? মাছের অধ্যয়নকে ইকথিওলজি বলা হয়। মাছের অধ্যয়নকে নোট করে রাখবে, এগুলো প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট। মাছের অধ্যয়নকে কি বলবো? মাছের অধ্যয়ন বা স্টাডিকে আমরা কি বলবো? ইকথিওলজি। ঠিক আছে, এগুলো মনে রাখবে। মাছের অধ্যয়নকে কি বলবো? ইকথিওলজি। আচ্ছা, মাছ নিয়ে যদি পড়তেছি, মাছ নিয়ে যে টপিকটা আসলো, সেই টপিক নিয়ে একটা বিপ্লব ঘটেছিল। মাছের মধ্যে যে বিপ্লব হয়, যেমন দুধকে সে বিপ্লব বলা হয়, তাই না? যেমনি মাছের সবুজ বিপ্লব হয়েছিল, তেমনি মাছের যে বিপ্লবকে কি বলবো? নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন বলা হয়। মাছের সাথে কিন্তু ব্লু রেভলিউশন পরীক্ষায় প্রশ্ন হয়, ব্লু রেভলিউশন কোন চাষের সাথে বা কিসের সাথে সম্পর্কিত? মাছ চাষের সম্পর্কে। কি বললাম? ব্লু রেভলিউশন। ঠিক আছে, এটা মাছ চাষের সাথে সম্পর্কিত। আশা করি তোমরা বুঝতে পারতেছো
আমার এই কথাগুলো। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের পছন্দর মতো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। হ্যাঁ, আমি একটা সাধারণ মোবাইল দিয়ে তোমাদের এই ভিডিওটা করতেছি, হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, ঠিক আছে, দেখে নেবেন। তো এগুলা মুছে দিচ্ছি। এরপরে আমরা ভিটামিন এর সম্বন্ধে আরও ডিটেলস জানবো। উৎসটা আমরা পেলাম, এই কথায় কথায় থাকে আমের মধ্যে গাজর পেয়েছি, আম, গাজর, আপেল, পেঁপে, সবুজ শাকসবজি, কড মাছের তেল, হ্যাঁ না, এর সম্বন্ধে আমরা জানলাম। তোমরা আবার যদি ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আগামী ভিডিও পাওয়ার জন্য। ভিটামিন এ, এখন এই সমস্ত পড়লাম, ঠিক আছে। ভিটামিন এ, ভিটামিন এটাকে কি বলি, ভিটামিন এ কি কাজ করে, কাজটা দেখো। ভিটামিন এর কাজ, ভিটামিন এ এটা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, অ্যান্টিসেপটিক হিসাবে, বা আমাদের শরীরের মধ্যে ইনফেকশন হতে, যাকে আমরা বলবো কি বলবো, ইনফেকশন হতে, ইনফেকশন থেকে রক্ষা করে, ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে। মানে কি, এই জন্য একে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলা হয়। অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলে। বুঝতে পারছো কেন বলে অ্যান্টি ইনফেকশন? এটা আমাদের ইনফেকশন থেকে রক্ষা করে বলে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলি, ঠিক আছে। আর এই ভিটামিন কি আমাদের চোখের জন্য খুব ইম্পর্টেন্ট। চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে 2 নম্বর যদি বলি, চোখের স্বাস্থ্যের পক্ষে ভালো, চোখের হেলথের ক্ষেত্রে ভালো, ঠিক আছে, চোখের হেলথের ক্ষেত্রে ভালো, ঠিক। তো চোখ নিয়ে যেটু আসলো রোগ, এর সম্বন্ধে, এই ভিটামিনের রোগ সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে গেলে আমাদের চোখের সম্বন্ধে কিছু জেনে রাখা, বেসিক কিছু নলেজ আমাদের রাখতে হবে। দেখি ভিডিওটা চলছে কিনা। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ভিডিওটা দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, বড় হলেও কি এখান থেকে অনেক ইনফরমেশন পাবে তোমরা। চোখ, কি বললাম, চোখ নিয়ে ভিটামিন, মানব শরীরের রোগ, ভিটামিন এর অভাবে রোগলান যে হয় তার আগে কিন্তু আমাদের চোখ সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। চোখ, ঠিক আছে, চোখের মধ্যে কয়টা লেয়ার থাকে সেটা জানি। একটা লেয়ার, একে কনজাক্টিভা বলা হয়, কনজেক্টিভা বলা হয়। তারপরে আমাদের আসে কর্নিয়া, তারপরে আসে কি কর্নিয়া আসে, তারপরে আসবে আমাদের লেন্স, তারপরে আমাদের আসে রেটিনা আসে। দেখো, আলোর প্রতিফলন হয়, আমরা চোখের মধ্যে যে প্রতিফলন হয়, আলোর প্রতিফলন, এখানটা কি বললাম, প্রতিফলন। কার প্রতিফলন? আলোর যে প্রতিফলন হয় বা লাইটের যে প্রতিফলন হয়, এই প্রতিফলনের ফলে আমরা কি করি, দেখতে পাই, কোনো বস্তুকে দেখতে পাই। আর আলোর প্রতিফলনের যে রশ্মি কোনো বস্তুর মধ্যে যে আলো পড়বে তার যে প্রতিফলনটা আমাদের কি হয়, প্রথমে কনজাক্টিভা, এই কনজাক্টিভা স্তর, এটা প্রথম স্তর, চোখের প্রথম স্তর, এটা কনজাক্টিভা। আর এই স্তরের মধ্যে কিন্তু কনজাক্টিভা ভাইরাস অ্যাটাক করে আমাদের, এই জন্য কনজাক্টিভা রোগ কথায় দেখা যায় চোখের মধ্যে প্রথম স্তর। এটি হলো প্রথম স্তর, ঠিক আছে, এটা হলো কি প্রথম স্তর, চোখের প্রথম স্তর যদি কনজাক্টিভা। পরীক্ষার মধ্যে দেখো প্রথম স্তর কিন্তু অনেক সময় কর্নিয়াকে ধরা হয়, যেহেতু অপশন অনুযায়ী, যেটা অপশন থাকবে সেই অনুযায়ী দেখতে হবে। যদি কনজাক্টিভা না দেওয়া থাকে, কর্নিয়া দেওয়া থাকে, কর্নিয়াকে আমাদের নিতে হবে, বুঝতে পারছো, অপশন অনুযায়ী। দ্বিতীয় স্তর, এর মধ্যে আলো প্রবেশ করবে, আলো কিন্তু কোথায় যাবে, কোথায় একত্রিত হয়, রেটিনার মধ্যে গিয়ে একত্রিত হবে,
কি এই আলো এখান থেকে প্রবেশ করবে, প্রতিফলন হবে, এই আলো কোথায় রেফ্লেক্ট হবে, রেটিনার মধ্যে গিয়ে প্রতি এক জায়গায় এক বিন্দুতে মিলিত হয়। তো এখান থেকে মাথায় রাখবে আলো যে বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, আলো যে এখান থেকে বিন্দুতে মিলিত হয়, এখানে কোথায় মিলিত হয়, আমাদের রেটিনা। তো আলো যদি পরীক্ষার প্রশ্ন হয়, এই যে আমি পরে বলছি রেটিনা সম্বন্ধে, প্রথমে এখানটা দেখো স্টেপ বাই স্টেপে যাই। তো এরপরে আসলো কি কর্নিয়া। কর্নিয়া, তো কর্নিয়াটা জিনিস কি, কর্নিয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের চোখের দ্বিতীয় স্তর, চোখের দ্বিতীয় স্তর। কর্নিয়াটা কি আমাদের চোখের দ্বিতীয় স্তর। এই কর্নিয়ার মধ্যে বিভিন্ন রোগ হয়ে থাকে। এখানটায় কি কর্নিয়ার মধ্যে এক প্রকার ফ্লুইড পাওয়া যায়, লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডকে আমরা কর্নিয়া লিকুইড বা কর্নিয়া ফ্লুইডও বলি। এটা শুকিয়ে গেলে জেরাথেলমিয়া রোগ হয়ে থাকে। আমরা আলোচনা করবো, জেনে দেবো। তখন এখানটায় আলোর প্রতিফলন করবে কর্নিয়া। কর্নিয়ার সম্বন্ধে জেনে রাখি, কর্নিয়া নোট করে লিখবে, খুব খুব ইম্পর্টেন্ট। কর্নিয়া, কর্নিয়াটা কি করে, কর্নিয়াটা কি করে, কর্নিয়ার কাজটা কি, কর্নিয়ার মধ্যে কোনো প্রকারের কি থাকে না, এতে কোনো প্রকারের শিরা ধমনী থাকে না। তাহলে ব্লাড ভেসেল, শিরা ধমনী বা ব্লাড ভেসেল থাকে না, শিরা থাকে না, শিরা থাকে না বা ধমনীও থাকে না। এটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এই যে শিরা ধমনী না থাকার কারণে, রক্তজাল না থাকার কারণে এই যে আমরা চক্ষু দান করতে পারি। আমরা চোখের এই অংশকে, চোখের কোন অংশকে দান করতে পারি, চোখের এই যে কর্নিয়াকে, কর্নিয়াকে আমরা দান করতে পারি, দান করতে পারি, ঠিক আছে। তো এখানে ভিটামিন এর কাজটা কি, কারণ যে বললাম যে চোখকে আমরা দান করতে পারি এটা। আর এই যে এখানটায় এই কর্নিয়াতেই কিন্তু, এই কর্নিয়া দেখো আমরা এই ভিটামিন, কারণ এইখানটায় কোনো প্রকারের শিরা ধমনী না থাকার কারণে এখানে অক্সিজেনও সাপ্লাই হয় না, অক্সিজেন, ঠিক আছে। বা যে সমস্ত আমরা খাবার খাচ্ছি, ভিটামিন তো আমাদের, ভিটামিন এ আমাদের কথায় লিভারের মধ্যে সঞ্চয়, কিন্তু চোখের এখানে কোনো শিরা ধমনী না থাকার কারণে এরা কি করে, বাতাস থেকে কিন্তু ভিটামিন এ শোষণ করে। পরীক্ষার মধ্যে অনেকবারে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, কর্নিয়া, ঠিক আছে, এই যে কর্নিয়া বায়ুমণ্ডল থেকে, কর্নিয়া কি বায়ু থেকে ভিটামিন এ শোষণ করে, সংগ্রহ করে, কি ভিটামিন এ কি শোষণ করে বা নেয়, শোষণ করে, ঠিক আছে। এই যে কর্নিয়ার মধ্যে জেরাথেলমিয়া রোগ যে হয় না, চোখের মধ্যে জেরাথেলিয়া রোগ হয়, যে এই যে জেরাথেলমিয়া কি বললাম, এখানে জায়গা নাই, মুছতেছি এটা। জেরাথেলমিয়া রোগ, এই যেখানে বললাম কি জেরাথেলমিয়া রোগ হয়, রোগ হয় কোথায় হয়, এই কর্নিয়ার মধ্যে। কোথায় হয়, এই কর্নিয়ার মধ্যে এই রোগটা হয়। কারণ কি কারণে হয়, কারণ হলো এটার মধ্যে তোমাদের ফ্লুইডটা যেটা শুকিয়ে যায়, কি কারণে, ভিটামিন এর অভাবে, ঠিক আছে। ভিটামিন এ যদি সংগ্রহ করতে না পারে তাহলে এটা শুকিয়ে গেলে কর্নিয়া হয়। আর মানব যে কোনো ব্যক্তি কাউকে যদি চক্ষু দান করে, চোখের এই অংশকে দান করা হয়, চোখের, বুঝতে পারলে কেন, কারণ এখানের মধ্যে কোনো প্রকারের শিরা ধমনী পাওয়া যায় না, রক্তজল পাওয়া যায় না বলে বৈজ্ঞানিকরা এটাকে প্রতিস্থাপন করে দেয়। হ্যাঁ, এটা যে মাথায় রাখবে, এবং প্রত্যেকটা স্তর কিন্তু স্বচ্ছ স্তর, কি বললাম, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, একে দেখা যায়, মানে মানে এই পার থেকে উপরে দেখা যায়, স্বচ্ছ স্তর, প্রত্যেকটা কিন্তু স্বচ্ছ স্তর, ট্রান্সপারেন্ট, কি বললাম, ট্রান্সপারেন্ট স্তর, বুঝতে পারলে, প্রত্যেকটা স্তর। এখন লেন্সটার সম্বন্ধে দেখো, লেন্স সম্বন্ধে কি বলবো। আচ্ছা, তোমরা জানো লেন্স, চোখের লেন্স কি হয়, উত্তল লেন্স হয়। চোখের মধ্যে কি হয়, লেন্স সম্বন্ধে যদি বলি, লেন্স কি, উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্স। এটা কি হয়, এই লেন্সটা কি প্রকার তৈরি হয়, উত্তল লেন্স দিয়ে তৈরি হয়ে থাকে। এই লেন্সটার মধ্যে কিন্তু এই জায়গার মধ্যে আমাদের ক্যাটরাক্ট রোগ হয়। কি রোগ হয়, ক্যাটরাক্ট, কি বললাম, ক্যাটরাক্ট রোগ হয়ে থাকে। কেন হয়ে থাকে ক্যাটরাক্ট রোগ, কারণ এইখানটায় কি ধূলিকণা জমার কারণে কিন্তু রোগটা, ক্যাটরাক্ট বলতে আমরা সাধারণ ভাষায় বলি ছানি, চোখের ছানি, সেই ছানিটা এখানটা হয়ে থাকে।
এটা হলো কি আমাদের চোখে 3 নম্বর স্তর। যদি কনজাক্টিভাটাকে ছেড়ে দিই তাহলে লেন্স হলো 2 নম্বর। তারপরে আসবে আলোর যে প্রতিফলন ঘটে, আলোর কি হবে প্রতিফলন, এখানটায় যে রেটিনার মধ্যে যে আলো পড়ে সেটা কি তৈরি হবে, রিয়েল আলো বা রিয়েল ছবি। ইমেজটা কি তৈরি হয়, কি বললাম, ইমেজটা কি তৈরি হয়, রিয়েল, ঠিক আছে। এখানটায় কি তৈরি হবে, রিয়েল ইমেজ। কিন্তু ইমেজটা কি হবে, ইনভার্টেড, অর্থাৎ উল্টো হবে, উল্টা ইমেজ তৈরি হবে। পরীক্ষার মধ্যে প্রশ্ন হয় রেটিনার মধ্যে কোন প্রকারের আলোক ইমেজ তৈরি হয়, কি হবে, রিয়েল ইমেজ তৈরি হবে, বাস্তবিক ছবি তৈরি হবে, বাস্তবিক কিন্তু উল্টো ছবি তৈরি হয় রেটিনার মধ্যে। এবার বলতে দাদা বললাম এখানটায় উল্টো ছবি তৈরি হচ্ছে, তো আমরা উল্টো দেখি না কেন? কারণ হ্যাঁ, আমাদের চোখে যে আলোক রশ্মিটা পড়ে, আলোক রশ্মিটা উঠে আসে, সেটা কিন্তু উল্টোভাবে আসে। যদি আমি যদি ডান চোখে দেখি তাহলে আমার বাম মস্তিষ্কে কিন্তু তার ছবিটা ওঠে। এই ছবিটা কি উল্টোভাবে আমাদের ব্রেনের যে রেটিনার পিছনে যে অপটিক নার্ভ থাকে, সেই নার্ভের মাধ্যমে আমাদের আমাদের মস্তিষ্কে সেটা প্রতিফলিত হয় বলে আমরা দেখতে পাই, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন প্রকার রোগ। এছাড়া রেটিনার সম্বন্ধে দেখো, রেটিনার মধ্যে দু ধরনের কোষ পাওয়া যায়, দু ধরনের কোষ, রড কোষ আর একটা কোন কোষ, ঠিক আছে। ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে, এ বলে আমি ভিডিওটা শেষ করছি। আমরা পরের দিন রেটিনা থেকে শুরু করব।